সেরা বাঙালি ডিফেন্ডারকে সই করিয়ে কিন্তু চমক দিল। ইস্টবেঙ্গলের নজরে রয়েছে আরও একজন জাতীয় দলের ডিফেন্ডার। তো নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসটি ইউনিক স্পোর্টস। বন্ধুরা, এই ভিডিওতে আমরা কথা বলবো বেশ কিছু ট্রান্সফার নিউজ নিয়ে। মূলত আলোচনা রয়েছে ইস্টবেঙ্গলকে নিয়ে, এছাড়াও বেশ কিছু ফুটবল আপডেট নিয়েও কথা বলার রয়েছে এই ভিডিওতে। তাই ভিডিও শুরু করার আগে একটাই রিকোয়েস্ট, চ্যানেলে যারা প্রথমবারের জন্য এসেছো মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব আর ফলো করে নিও, তাহলে প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। তো ট্রান্সফার উইন্ডো কিন্তু অফিসিয়ালি ওপেন হয়ে গেল আমাদের ইন্ডিয়াতে। তো আজ থেকে কিন্তু ট্রান্সফার উইন্ডো আমাদের এখানে ওপেন। যে কোনো প্লেয়ারকে যে কোনো দল সাইন করাতে পারে, ফ্রি প্লেয়ারকে কন্ট্রাক্টেড প্লেয়ারের সঙ্গেও কিন্তু কথা বলতে অসুবিধা কিছু নেই। এবং এই যে ট্রান্সফার উইন্ডো, সামার ট্রান্সফার উইন্ডো সবসময় বড় ট্রান্সফার উইন্ডো হয়। তো এই সবে জুন মাস, জুন, জুলাই এবং সেই 31শে আগস্ট পর্যন্ত এই সামার ট্রান্সফার উইন্ডো ওপেন থাকবে। কিন্তু 31শে আগস্টে আমাদের প্রথম ঘরোয়া লিগ খেলা হয়ে যাবে, সেখানে ডুরান্ড কাপ হয়ে যাবে। তো তার আগেই প্রত্যেকটা দল চাইবে দল গঠন করতে, কারণ তোমরা জানোই সেপ্টেম্বর মাসের 4 তারিখ থেকে আইএসএল শুরু হয়ে যাচ্ছে। তো কম সময় রয়েছে, এই সময়ের মধ্যে দল গঠন প্রত্যেকটা দলই করতে চাইবে। দল গঠনের কাজে এখন তোমাদের মনে হতে পারে মোহনবাগান সুপার জায়েন্ট দুর্দান্ত কাজ করছে। অবশ্যই মোহনবাগানের অনেক জায়গায় প্লেয়ারের প্রয়োজন রয়েছে, তারা সেই জন্যই প্লেয়ার সাইন করাচ্ছে। সেখানে ইস্টবেঙ্গলের কি অত প্লেয়ারের প্রয়োজন রয়েছে যে অ্যাভেলেবেল হয়ে যাচ্ছে তাকেই সাইন করাতে হবে, সেরকমটা তো মানে নয়। যাদের প্রয়োজন তাদের সাইন করানো হবে। তো মোহনবাগানের যদি কথা বলতে হয়, মোহনবাগান কিন্তু খুব সম্ভবত তাদের নতুন হেড কোচকে চূড়ান্ত করে ফেলেছে। ডাস বাকিংহামের নামটা খুবই জোরালোভাবে শোনা যাচ্ছিল, যে কথাবার্তাও হয়েছে, এটুকু তোমরা সঠিক জানোই যে কথাবার্তা হয়েছে, লিঙ্ক আপ রয়েছে। কিন্তু ডাস বাকিংহাম যে জিনিসগুলো চাইছিল সেটা মোহনবাগানের সঙ্গে খুব একটা ম্যাচ হচ্ছে না। শেষ মুহূর্তে আবার নাটকীয় পরিবর্তনও হচ্ছে। আমি কালকে তো পোস্টও করে দিয়েছিলাম, আবার সেটা ডিলিট করতে বাধ্য হলাম। কিন্তু এখনও পর্যন্ত অবশ্যই সেখানে ডাস বাকিংহাম একটা অপশান হিসাবে রয়েছে। কিন্তু এছাড়া আরও 2 থেকে 3 জন কোচও কিন্তু রয়েছে, যাদের দিকেও শেষ মুহূর্তে নজর রয়েছে। এবার সাইনিংয়ের খবর অফিসিয়াল না হওয়া পর্যন্ত বলা যাবে না, কারণ এর আগে আমাদের খুব ভালোভাবে মনে থাকবে যে ইস্টবেঙ্গলের লোকেরা সাইনিংয়ের খবর এসে গিয়েছিল, কিন্তু দেখা গিয়েছিল পরে সাইনটা হয়নি, কথাবার্তা হয়ে গিয়েও ডিল ভেস্তে গিয়েছিল। তো সেই জন্য সাইনিংয়ের খবরটা না বলে বলা ভালো, কথাবার্তা চলছে। তো সেক্ষেত্রে এই মুহূর্তে আবার যেরকমটা শোনা যাচ্ছে যে 51 বছর বয়সী গ্রিসের কোচ, যে পাঞ্জাব এফসির ম্যানেজার হিসাবে দায়িত্ব সামলাচ্ছিল পিঞ্জিয়াটিস ডিলেম্পেরিস, তো সেই ডিলেম্পেরিসের সঙ্গে নাকি কথাবার্তা বলছে। ডিলেম্পেরিসের আমলে কিন্তু পাঞ্জাব এফসি যথেষ্ট ভালো এই সিজনের যদি কথা বলি পারফরমেন্স করেছে। টোটাল 20 ম্যাচে 10টা জয় এবং তার সাথে 5টা ড্র ছিল এবং 5টা ম্যাচ হারে আইএসএল সুপার কাপ এবং ডুরান্ড কাপ মিলিয়ে। তো সব মিলিয়ে ভালো পারফরমেন্স। এর আগের সিজনটাতেও কিন্তু পাঞ্জাবে কাজ করেছে, সেখানেও কিন্তু 29টা ম্যাচে যথেষ্ট ভালো পাঞ্জাবকে পারফরমেন্স করিয়েছিল। হ্যাঁ, এবার পাঞ্জাব খুব হাইফাই দল নয়, তারপরে যে পারফরমেন্সটা করিয়েছিল সত্যি প্রশংসা করতে হয়। তো এই কোচের সঙ্গেও নাকি কথাবার্তা বেশ পজিটিভভাবে এগিয়েছে। মানালো খুব সম্ভবত না হওয়ার চান্সই রয়েছে। মানালোও কিন্তু একটা সময় কথাবার্তা চলেছিল, কিন্তু সেই ব্যাপারটা কমে গেছে। এছাড়া তোমরা জানোই যে পিটার ক্র্যাটকি বলো বা হাবাস বলো, তারাও কিন্তু মোহনবাগানের পছন্দের কোচের লিস্টে রয়েছে। তো এই সমস্ত ব্যাপারেই কথাবার্তা চলছে। খুব তাড়াতাড়ি হয়তো অফিসিয়াল আপডেট এসে যেতেও পারে, সেই সম্ভাবনা অনেক অংশই রয়েছে। তো দেখা যাক শেষ পর্যন্ত কি হয়, সেই দিকে আমাদের নজর থাকবে। তো তোমরা কাকে মোহনবাগানের হেড কোচ হিসাবে দেখতে চাও অবশ্যই কমেন্টে জানিও। এবার যদি এই পাঞ্জাব এফসির কোচ আসে, শুধু কোচ নয়, পুরো কোচিং সেট আপ থেকে শুরু করে সহকারী কোচ তাকেও কিন্তু নিয়ে আসার একটা চিন্তাভাবনা রয়েছে। তো সেক্ষেত্রে শঙ্কর লাল কিন্তু মোহনবাগানে কামব্যাক করতে পারে, সেই সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। তো এর সাথে সাথে আমরা যদি সরাসরি এবার চলে আসি ইস্ট বেঙ্গলের দিকে, তোমাদের যেরকমটা জানিয়েছিলাম ইস্ট বেঙ্গল অনেক ট্যালেন্টেড প্লেয়ারকে কিন্তু সাইন করাচ্ছে এবং কিছু প্লেয়ারকে এমনও প্ল্যানিং করে সাইনিং করানো হচ্ছে যারা কিন্তু পরবর্তী সময় ইস্ট বেঙ্গলের আইএসএল স্কোয়াডের অংশ হবে। তো সেই মতোই মোস্ট ট্যালেন্টেড একজন বাঙালি প্লেয়ারকে ইস্টবেঙ্গল নিয়েছে দলে। তো সেই প্লেয়ার হচ্ছে 23 বছর বয়সী বাঙালি ডিফেন্ডার পজিশনের প্লেয়ার
অঙ্কন ভট্টাচার্য। তো এই অঙ্কনের যদি আমরা কথা বলি, তাকে ইউনাইটেডের হয়ে আমরা খেলতে দেখেছিলাম, সেখানে আমরা দেখেছিলাম মোহনবাগান ইস্টবেঙ্গলের বিরুদ্ধে। এই অঙ্কনের পারফরমেন্স দুর্দান্ত ছিল, ক্যাপ্টেন মেটেরিয়াল। 23 বছর বয়স হলেও সে কিন্তু ধারাবাহিক ভালো পারফরমেন্স করে আসছে। ইস্টবেঙ্গল দীর্ঘদিন ধরেই এই প্লেয়ারকে চাইছিল, তো অবশেষে তাকে কিন্তু লাল হলুদ জার্সি পরানো গেছে। শোনা যাচ্ছে লোন ডিল, কিন্তু এখনও পর্যন্ত লোন ডিল নাকি দীর্ঘমেয়াদী চুক্তি সেটা বলা যাবে না। তার পারফরমেন্স দেখে তাকে কিন্তু বিচার করা হবে, এবং তাকে যদি আইএসএল স্কোয়াডের অংশ হিসাবেও আমরা পরবর্তী সময়ে দেখি, অবাক হওয়ার মতন কিছু থাকবে না। প্লেয়ারটার কোয়ালিটি তো নো ডাউট রয়েছে, এবং এই প্লেয়ার ইস্টবেঙ্গলে সে অনুশীলনে এসেও গেছে, সেরকমই শোনা যাচ্ছে। এবং আজকে থেকেই যেরকম তোমাদের জানিয়েছিলাম ইস্টবেঙ্গল অনুশীলন শুরু করবে, সেই মতোই অনুশীলন শুরু করেছে। বিনো জর্জের ব্যাপারে তোমাদের যেরকমটা জানিয়ে রাখি, বিনো জর্জে একটু শারীরিক সমস্যার কারণেই বিনো জর্জ অনুশীলনে যোগদান করতে পারছে না। সে একটু সুস্থ হয়ে গেলেই কয়েকদিনের মধ্যে যোগদান করবে, এবং তারও চুক্তি হয়ে যাবে। ইস্টবেঙ্গল ক্লাবে এসেই কিন্তু সে ফাইনাল যে সিগনেচার সেটা কমপ্লিট করবে বলেই এখনও পর্যন্ত খবর। যখন বিনো জর্জ প্রথম এসেছিল তখনও ইস্টবেঙ্গল ক্লাবে এসেই সে সাইন করেছিল, তো সেই রকমভাবেই আবার নতুন চুক্তি ইস্টবেঙ্গলের ক্লাবে এসে বিনো জর্জ করতে পারে, সেরকমটাই এখনও পর্যন্ত খবর রয়েছে। যদি কোনো রকম নাটকীয় কিছু পরিবর্তন না হয়, বিনো জর্জই কোচ থাকতে চলেছে। এবং আরও একজন কিন্তু কেরালার প্লেয়ারকে ইস্টবেঙ্গল এবার চূড়ান্ত করে ফেলেছে। সেই প্লেয়ার হচ্ছে 25 বছর বয়সী মিডফিল্ড পজিশনের প্লেয়ার শ্রীনাথ এম, যে কিন্তু ইউনাইটেডের হয়ে ছিল, এবং ইউনাইটেডের মোটামুটি ভালোই তার পারফরমেন্স ছিল। সেখানে সেন্ট্রাল মিডফিল্ডার পজিশনে খেলে, তো সেখানে কিন্তু খেললেও গোল করানোর অভিজ্ঞতা রয়েছে। প্রয়োজনে সে অ্যাটাকিং মিডফিল্ডার পজিশনেও খেলতে পারে। তো এই রকম একজন প্লেয়ার, যাকে কিন্তু কেরালা সুপার লিগে দেখা গেছে খুবই ভালো করতে, তো এই প্লেয়ারকেও কিন্তু ইস্টবেঙ্গল অফিসিয়ালি সাইন করিয়ে ফেলেছে। সেও কিন্তু এখন থেকে ইস্টবেঙ্গলের প্লেয়ার। তো এর সাথে সাথে ইস্টবেঙ্গল ম্যানেজমেন্টের কিন্তু নজরে রয়েছে অনেক পজিশনের প্লেয়ার। পজিশন নিয়ে একটা পুরো আলাদা ভিডিও বানালে তারপর তোমরা আরও বুঝতে পারবে। সেই মতোই কিন্তু ইস্টবেঙ্গলের সাইড ব্যাকের প্রয়োজন রয়েছে, কারণ তোমরা জানো যে রাকিবকে নিয়ে একটু চিন্তার কারণ রয়েছে, কারণ রাকিবের একটা ইনজুরি হয়েছিল। তো সেই কারণে রাকিবকে যদি ফার্স্ট অপশান হিসাবে না পাওয়া যায়, সেক্ষেত্রে রাকিবের জায়গায় কাকে নেওয়া যাবে, তো সেই জায়গাতে অনেক প্লেয়ারের সঙ্গে কথাবার্তা চলছে। একটা সাইনিং তো তোমাদের জানিয়েই দিয়েছিলাম যে সন্দীপ মান্ডি সে কমপ্লিট হয়ে গেছে। সে মূলত লেফট ব্যাক পজিশনের প্লেয়ার। তো রাইট ব্যাক পজিশানে কিন্তু খুবই ট্যালেন্টেড, আমি এই প্লেয়ারটাকে খুবই হাইলি রেট করি, যে প্লেয়ারটার মধ্যে সেই কোয়ালিটি রয়েছে। তো সেই প্লেয়ার হচ্ছে 19 বছর বয়সী ভারতীয় রাইট ব্যাক পজিশনের প্লেয়ার রিকি মিতেই, যে কিন্তু বেঙ্গালুরু এফসির সঙ্গে কন্ট্রাক্টেড ছিল। বর্তমানে ফ্রি প্লেয়ার, ট্রান্সফার মার্কেট অনুযায়ী তার মার্কেট ভ্যালু মাত্র 20 লক্ষ টাকা। তো এই প্লেয়ার কিন্তু আন্ডার 23 দলে খেলেছে, সেখানে 6টা ম্যাচে তার একটা গোল রয়েছে। আন্ডার 20 টিমে খেলেছে, আন্ডার 19, আন্ডার 17 টিমে পর্যন্ত খেলেছে। সাইড ব্যাক হলে সে ওভারল্যাপিংয়ে গিয়ে তার গোল করা এবং তার ক্রস এবং ক্যাপ্টেন মেটেরিয়াল তাকে বলা যেতেই পারে। খুবই ভালো পারফরমেন্স। ওড়িশা এফসিতে একটা সময় ছিল, এবং বর্তমানে বেঙ্গালুরু এফসির আইএসএল স্কোয়াডেও তাকে আমরা দেখেছি, এবং আইএসএলে সে 7টা ম্যাচেও কিন্তু তাকে দেখা গেছে। তো খুবই একটা ভালো প্রোফাইল। এই প্লেয়ারের সঙ্গে কথাবার্তা ইস্টবেঙ্গল পজিটিভভাবে চালাচ্ছে, কিন্তু বেঙ্গালুরুও ধরে রাখতে চায়। ফ্রি প্লেয়ার যদি ইস্টবেঙ্গল একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনায় এই প্লেয়ারকে নেয়, আমি তো বলবো খুবই ভালো। এরকম ট্যালেন্টেড প্লেয়ারদের যদি তৈরি করা যায়, তো খুবই একটা ভালো সামনের দিকে হবে। এবং এই প্লেয়ারের যা কোয়ালিটি রয়েছে, পরবর্তী সময় ন্যাশনাল টিমের ফার্স্ট চয়েস রাইট ব্যাক প্লেয়ার হিসাবে সে নিজেকে তৈরি করছে। এখন থেকে সে ধারাবাহিকভাবেই বয়সভিত্তিক দলে রয়েছে। পরবর্তী সময় সিনিয়র ফুটবল দলেও কিন্তু এই রিকি মিতেই নামটা কিন্তু অবশ্যই একটা বড় নাম হতে চলেছে বলেই বোঝা যাচ্ছে তার পারফরমেন্স দেখে। তো এই প্লেয়ার ইস্টবেঙ্গলে এলে তো আমি খুবই খুশি হব। কথাবার্তা পজিটিভভাবেই এগোচ্ছে, তো দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। এছাড়া যদি আমরা একটুখানি ওয়ার্ল্ড কাপ নিয়ে কথা বলি, তো ওয়ার্ল্ড কাপে কিন্তু প্রথম দিনেই আমরা 2টো ম্যাচ দেখলাম, এবং 2টো ম্যাচই সেরা ম্যাচ হয়েছে। তো প্রথম ম্যাচের কথা বলতেই হবে, মেক্সিকো বনাম সাউথ আফ্রিকা ম্যাচ। আউটস্ট্যান্ডিং ম্যাচ হয়েছে। প্রথমে মেক্সিকো তারা এগিয়ে গিয়েছিল 9 মিনিটের মাথায়। পরবর্তী সময় আমরা দেখলাম সাউথ আফ্রিকার প্লেয়ার 50 মিনিটের মাথায় রেড কার্ড দেখে। তো অবশ্যই ওই বক্সের সামনে সেখানে যেভাবে ফাউল ছিল, তো সেটা তো রেড কার্ড ছিলই। রেড কার্ড দেখে পরবর্তী সময় আবারও সাউথ আফ্রিকার আরও একজন প্লেয়ার 84 মিনিটের মাথায় সেও রেড কার্ড দেখে, এবং শেষের দিকে মেক্সিকোর একজন প্লেয়ারও কিন্তু রেড কার্ড দেখে। তো প্রথম ম্যাচ সেখানে কিন্তু আমরা 3টে রেড কার্ড দেখলাম, 2টো গোল দেখলাম। মেক্সিকো
মেক্সিকো কিন্তু 2-0 গোলে জিতলো। এবং আজকে সকালের দিকে যে ম্যাচটা ছিল সেখানে কিন্তু সাউথ কোরিয়া এবং চেক রিপাবলিকের খেলা ছিল, সেখানে ম্যাচ দারুণ হয়েছে। চেক রিপাবলিক প্রথমের দিকে কিন্তু এগিয়ে যায়, সেকেন্ড হাফের প্রথমের দিকেই তারা এগিয়ে গেলেও কিন্তু সাউথ কোরিয়া যেভাবে কামব্যাক করে, যেভাবে পারফরমেন্স করে, দারুণ ম্যাচ লাগছিল। সেখানে সাউথ কোরিয়া 67 মিনিট এবং 80 মিনিটের মাথায় গোল করে কিন্তু সাউথ কোরিয়া এই ম্যাচটা জিতে নিল। তো প্রথম দিনে আমরা হাড্ডাহাড্ডি ম্যাচ দেখেছি, তো আজকেও কিন্তু যথেষ্ট ভালো ম্যাচ হবে, যেখানে কানাডা তারা 12:30 থেকে রাতে মুখোমুখি হবে বসনিয়ার সঙ্গে। এছাড়া কিন্তু ইউএসএ এবং প্যারাগুয়ের ম্যাচ রয়েছে সকাল 6:30টায়। তো তোমরাও ওয়ার্ল্ড কাপ দেখো, এনজয় করো। এবং এই ভিডিওতে এই আপডেটগুলোই শেয়ার করার ছিল। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও, চ্যানেলে প্রথমবারের জন্য এলে সাবস্ক্রাইব আর ফলো করে নিও। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।